দর্শক, এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিনে আপনাদের সাথে আছি আমি শফিক শাহিন। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। দলীয় সরকারের অধীনে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব হবে না আশা করে 2014 সালের ভোট বর্জন করেছিল বিএনপি জামাতের নেতৃত্বাধীন বিরোধী দল। তারপর দিনের ভোট রাতে আর ডামি নির্বাচনের নামে হয়েছে প্রহসন। 3টি নির্বাচনে ভোটই দিতে পারেনি এদেশের মানুষ। ছাত্র জনতার অভ্যুত্থানের পর এবার জোরে সোরে আলোচনায় আছে ভোট। কেমন হবে আগামীর ভোট? প্রস্তুতি বা কোন পথে? এসব নিয়ে আলোচনা করতে আমন্ত্রণ জানিয়েছি নির্বাচন গবেষক ও বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম। আপনাকে স্বাগত জানাচ্ছি আব্দুল আলিম আমাদের এই আলোচনা অনুষ্ঠানে। আমরা কথা বলবো পুলিশ সংস্কার কমিশনের সদস্য এবং অধিকারের পরিচালক নাসিরউদ্দিন এলান। আপনার সাথেও আমরা কথা বলতে চাই। আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আমরা সাবেক আইজিপি জনাব নুরুল হুদা, তার সাথেও আমরা যুক্ত হব। তিনি তার বাড়িধারার বাসা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। জনাব নুরুল হুদা, আপনাকেও আমাদের এই আলোচনায় আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, কিছুক্ষণ আগেই রংপুরে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন জানিয়েছেন যে 2026 সালের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহতেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। তবে সেই নির্বাচনটি কেমন হবে, কি প্রস্তুতি, তিনি কি আশা করছেন দুদিন আগে, সে সম্পর্কে সিএসির একটি বক্তব্য আমরা শুরুতেই শুনে আসতে চাই, তারপরে আমরা আলোচনায় যাব। তফসিল হবে বুটের তারিখের 2 মাস আগে। প্লেয়াররা যদি সবাই ফাউল করার নিয়তে মাঠে নামে যে আমরা ফাউলই করব, এখন রেফারির পক্ষে সেই ম্যাচ পণ্ড হওয়া থেকে রক্ষা করা সম্ভব না। লাল কার্ড কজনকে দেখাবেন আপনি? সুতরাং যারা খেলবেন তাদের তো দায়িত্ব আছে বিশাল। একই অপরচুনিটি পায়, সেই চেষ্টাটা আমরা করছি এবং করব। কোনো দলের পক্ষে কোনো কারো চেহারা দেখে আপনারা দয়া করে কাজ করবেন না। ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম, নির্বাচন হবে, নির্বাচন নিয়ে খুবই জোর আলোচনা চলছে, প্রস্তুতি চলছে। ঠিক সেই মুহূর্তে প্রধান নির্বাচন কমিশনার বলছেন যে তারা শুধু রেফারির ভূমিকায় থাকবেন, অর্থাৎ রাজনৈতিক দলগুলোকে সংযত হওয়ার আহ্বান এবং রাজনৈতিক দলগুলো মূল প্লেয়ার, তারা শুধু রেফারির ভূমিকায় থাকবেন। বিষয়টা কি এরকম? মানে আগে ভাগেই কি এক ধরনের মানে সতর্কতা, নিজেদের গা বাঁচিয়ে চলা, এরকম পরিস্থিতি কি দেখতে পাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার যেটি বলছেন? ধন্যবাদ। সারা দুনিয়ার প্র্যাকটিস যদি আমরা দেখি তাহলে আমি বলবো যে ইলেকশন কমিশন সারা দুনিয়াতেই মূলত পলিসি সিদ্ধান্ত গ্রহণ করে এবং সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করে মাঠ পর্যায়ে যারা নির্বাচন পরিচালনা করে, নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত থাকে তারা, অর্থাৎ ইলেকশন কমিশন সিদ্ধান্ত দেয় এবং তারা সেটা বাস্তবায়ন করে। কিন্তু এখানে আরেকটা ব্যাপার আছে যে ইলেকশন কমিশন শুধু সিদ্ধান্ত দিয়ে শেষ থাকতে পারবে না। তারা ওই সিদ্ধান্তটা কীভাবে বাস্তবায়ন হচ্ছে সেটাকে মনিটরিং করবে এবং মনিটরিংয়ে যদি কোনো ব্যত্যয় ঘটে তখন ইলেকশন কমিশন অ্যাকশন নেবে, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে আইন অনুযায়ী। এবং উনি যেটা বললেন সিইসি মহোদয় যে রেফারি ভূমিকা, রেফারি কিন্তু সব কিছু মনিটরিং করে। উনি যে শুধুমাত্র মাঠের এক পাশে দাঁড়িয়ে থাকে তা কিন্তু না, ওনাকে 11 জন প্লাস 11 জন এই যে খেলোয়াড় আছে এই সবার দিকে তাকে তার চোখ রাখতে হয় এবং তার সঙ্গে কিন্তু তার 2 জন সহকারী রেফারিও থাকে এগুলো দেখার জন্যে। যেহেতু আমাদের নির্বাচন কমিশন 5 সদস্য বিশিষ্ট, শুধু সিসি একা না, তার অন্য সহকারী রেফারিও কিন্তু আছে সঙ্গে, অর্থাৎ অন্য কমিশনারও আছে, আমি সেটা বোঝাচ্ছি। সো শুধু সব কিছু করানোর সঙ্গে স্ট্রং মনিটরিং লাগবে। এই মনিটরিংটা যদি ঠিকমতো করা হয়, কারণ এই যে উনি বললেন সবাইকে লাল কার্ড দেখানো সম্ভব না, কাজে এরা যদি লাল কার্ড ওইটা করার মতো কোনো কাজ না করে সেরকম ব্যবস্থা করতে হবে। আর একটা বড় জিনিস হলো তো, একটা ইলেকশন কমিশনের পক্ষে একা একা ইলেকশন করা কখনোই সম্ভব না।
5 জনের কমিশন, আপনি 5 জন কি করবে? সম্ভব? বাংলাদেশের 300 আসন, আপনি 45,000 ভোট কেন্দ্র, এগুলো সব দেখা সম্ভব না। এই জন্যে ইলেকশনে যারা অংশীজন, যারা স্টেক হোল্ডার, পলিটিক্যাল পার্টি বলেন, তারপরে ভোটার বলেন, প্রার্থী বলেন, নাগরিক সমাজ বলেন, গণমাধ্যম, প্রত্যেককে তা হেল্প করতে হবে। এই হেল্পটা না করলে আমরা ভালো ইলেকশন দেখতে পাবো না। এই জন্যেই আসলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, এবং এই যে কোঅর্ডিনেশন, এই কাজটা আবার করতে হবে ইলেকশন কমিশনকে, যে কীভাবে সবাইকে নিয়ে কাজটা করা যায়। সো এইভাবে করলে আমরা নিঃসন্দেহে একটা সুন্দর ইলেকশন দেখতে পাবো। আজকে প্রধান নির্বাচন কমিশনার তিনি কিছুক্ষণ আগে সাংবাদিকদেরকে জানিয়েছেন যে আগামী বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে ইলেকশন। মানে সে অনুযায়ী প্রস্তুতি কি দেখছেন? না, প্রস্তুতি তো ইলেকশন কমিশন এই যে সম্ভাব্য যে তারিখ বা মাননীয় প্রধান উপদেষ্টার যে টাইম ফ্রেম, তার আগে থেকে কিন্তু প্রস্তুতি শুরু করেছে। আপনি যদি খেয়াল করে দেখেন যে ইলেকশনের হাতে যে কাজগুলো আছে, সংসদীয় এলাকার সীমা নির্ধারণ, তার খসড়া তারা করে ফেলেছে, এটা নিয়ে এখন জনগণের কাছ থেকে মতামত নিচ্ছে। তারপরে আপনি আসেন রাজনৈতিক দলের নিবন্ধন, সেটার কাজও শুরু হয়ে গেছে, আমি ধরে নিচ্ছি আগামী 2 মাসের মধ্যে শেষ হয়ে যাবে। তারপরে পর্যবেক্ষক সংস্থাগুলোর নিবন্ধন, সেই কাজটাও চলমান আছে, চলছে। তারপরে যে লজিস্টিক্যাল কাজগুলো আছে, অর্থাৎ আপনার যারা ভোট আয়োজন করবেন তাদের নিয়োগ দেওয়া, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া, ভোট কেন্দ্র ঠিকঠাক করা, এই যে কাজগুলো। তবে আমার কাছে মনে হয় সবচেয়ে বড় জিনিসটাই নির্বাচন হতে পারে আইন শৃঙ্খলা বিষয়টা, সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা যাই যারা আইন শৃঙ্খলা সংস্কার নিয়ে কাজ করছেন এবং যারা তাদের দীর্ঘ অভিজ্ঞতা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে, আমরা সেই 2 জন আছেন আমাদের। প্রথমে আমি নাসিরউদ্দিন এলান, আপনার কাছে জানতে চাই যে এই যে ভোটের যে পরিবেশ, এই যে ঘোষণা এবং অপেক্ষা কোন পর্যায়ে আছে? সিএসির কথা থেকে কি বুঝলেন আপনি? না, আমি একটু অন্য প্রসঙ্গে যাই। প্রথমে সেটা হলো যে আমাদের বাংলাদেশের এই 54 বছরে প্রথম অর্জন 71 সালের মুক্তিযুদ্ধ, এবং এরপরে এই 24-এর যে গণ অভ্যুত্থান, এত বড় গণ অভ্যুত্থান আমাদের 47 থেকে এই পর্যন্ত দেখা যায়নি বলেই বিশেষজ্ঞরা বলছে যে এত বড় গণ অভ্যুত্থান বাংলাদেশে, এত ইয়াং পার্টিসিপেশন এবং সর্বস্তরের এরকম হয়নি। তাহলে আমরা যে 2টা মাথায় রাখি, 71 এবং 24, আপনি 71-এর পরে প্রথম যে নির্বাচনটা হলো 73-এ, সেই 73-এর যে শাসক গোষ্ঠী এবং তার যে তখনকার যে প্রধানমন্ত্রী, উনি যদি সেই নির্বাচনটা যদি গ্রহণযোগ্য নির্বাচন করতেন, প্রশ্নবিদ্ধ নির্বাচন না করতেন, তাইলে বাংলাদেশে একটা ব্যালেন্স পার্লামেন্ট হতো। ওই সময় ব্যালেন্স বলতে আমি সেই সময় তৎকালীন যে সরকারি দল, তারা এমনি 270 আসনে বা 80 আসনে জিতত, বিরোধী দল পাইতো হয়তো 25টা বা 20টা আসন। সেইটাও কিন্তু তখন গ্রহণ করা হয় নাই, যার ফলে বাংলাদেশের যে নির্বাচনী ক্রাইসিস, সেটা কিন্তু 73 সাল থেকে শুরু হয়েছে, এবং আজকে 24-এ ঠিক একই রকমের একটা প্যাটার্ন চলে আসছে। আপনার এখন যারা প্রধান বিরোধী দল, তারা এতই শক্তিশালী, এতই গ্রামে গঞ্জে ইউনিয়নে তাদের লোকবল, যে তার বাইরে যে রাজনৈতিক শক্তিগুলি, তারা কিন্তু সেভাবে অত শক্তিশালী না। কিন্তু এটা তো ওই তাদের তো এটা কোনো অন্যায় না, এটা কোনো দোষ না। তারা যদি শক্তিশালী হয়ে থাকে, এটা তো তাদের অর্জন। আমি যেটা বলতে চাচ্ছি, যেখানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে নির্বাচনের জন্য। এটা রাজনৈতিক একটা শূন্যতাই বলা যায়, একটা সাইডে শূন্যতা আবার নাও, এই জন্য যে গণহত্যার দায়ে তাদেরকে অভিযুক্ত করা হয়েছে। আমি সেটা বলছি না, আমি বলছি যে আমাদের এই গণ অভ্যুত্থানটা কেন হয়েছিল, একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার প্রতিষ্ঠার জন্যই কিন্তু এই গণ অভ্যুত্থান। নট অনলি শুধু একটা ইলেকশন। আপনি বাংলাদেশে এই, আমি আগে না যেয়ে যদি বলি, লাস্ট 15 ইয়ার্সে বাংলাদেশে যে ধরনের ঘটনাগুলি ঘটেছে, অবিশ্বাস্য। এই ধরনের ঘটনা অতীতে বাংলাদেশে কখনো হয়েছে কিনা আমার জানা নেই। এই ধরনের আয়নাঘরের বর্ণনা আপনারা কোনদিন শুনছেন কিনা জানি না। এই ধরনের বিচার বিরুদ্ধ হত্যার ঘটনা আপনারা শুনছেন কিনা জানি না।
এই ধরনের নির্বাচনের কথা আপনারা শুনছেন কিনা। সুতরাং এই গণঅভ্যুত্থানে পিপুলের পার্টিসিপেশনটাই ছিল কিন্তু একটা গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। আর সেই গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হলে একটা আপনার গ্রহণযোগ্য পার্লামেন্ট লাগবে। গ্রহণযোগ্য পার্লামেন্ট বলতে আপনি যদি 290-95 সিট পেয়ে যদি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে যদি আপনি যদি দেশ চালান, আমরা কিন্তু অতীতে আবার ফিরে যেতে পারি। সেই জন্য 73-এ যেই প্রধানমন্ত্রী তার শুধু দায়িত্ব পালন করেন নাই, সেই নির্বাচনটাকে কারচুপি নির্বাচন করেছিলেন উনি এই সময়। এখন যে প্রধান বিরোধী দল বলে যে যারা সরকারে যাওয়ার সম্ভাবনা ব্যাপক, তার যেই নেতা, তার উপরই নির্ভর করছে আগামী দিনের বাংলাদেশের গণতান্ত্রিক ইনস্টিটিউশন হওয়ার একটা সম্ভাবনার দিকে। যে ওই পার্লামেন্ট যদি পার্টিসিপেটিভ পার্লামেন্ট হয়, গ্রহণযোগ্য হয়, সব দলের যদি একটা পার্টিসিপেশন থাকে, তাহলে একটা জবাবদিহিমূলক পার্লামেন্টের মধ্য দিয়ে বাংলাদেশ একটা ডেমোক্রেটিক স্টেট হওয়ার রাস্তাটা সুগম হবে। আদারওয়াইজ আমরা একটু জনাব নুরুল হুদা আপনার কাছে জানতে চাই। নুরুল হুদা সাহেব, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? জনাব নুরুল হুদা, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? যে নির্বাচনী একটা আবহ তৈরি হয়েছে, কিছুক্ষণ আগে প্রধান নির্বাচন কমিশনার তিনি সাংবাদিকদেরকে জানিয়েছেন যে আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনের আবহটা আপনি কেমন দেখছেন জনাব নুরুল হুদা? না, এখনো তো খুব গরম হয়ে ওঠেনি, সমস্ত সিট ক্যালকুলেশন হয়নি, পার্টির কারা কার সাথে যাবে কি না যাবে এখনো পরিষ্কার হয়নি। আর শিডিউল তো ডিক্লেয়ার হবে ডিসেম্বর মাসে, তখন আরো পরিষ্কার হবে। তবে এখন যেটা শুনলাম আর কি বলেছে, আমি অবশ্য সিইসি মহোদয়ের বক্তৃতা শুনি নাই বা তার স্পিচ শুনি নাই। তো ওই যে বলছেন যে রেফারি শুধু রেফারি হলে চলে না, কিন্তু রেফারির কতগুলো অপ্রীতিকর কাজ আছে। আপনার ওই লাল কার্ড দেখাতে হয়, বের করে দিতে হয়। অতীতে বাংলাদেশের নির্বাচনে যে কুখ্যাত মাগুরার নির্বাচনের কথা বলা হয়, সেখানেও কিন্তু ওই লাল কার্ড দেখানোর স্কোপ ছিল। এবং ওই আর্টিকেল 18 যেটা আছে আমাদের কনস্টিটিউশনে, যেখানে ইলেকশন কমিশনের ক্ষমতা বলা আছে নিরঙ্কুশ ক্ষমতা, আইনের অধীন নিরঙ্কুশ ক্ষমতা। অতএব ওইখানে উনি যদি মাগুরার ইলেকশন বন্ধ করে দিতেন, উনি একটা পারফেক্ট কাজ করতেন, এটা একটা দৃষ্টান্ত হতো। সেই শক্ত কাজটা করেন নাই। তো রেফারি শুধু কিন্তু খেলা পরিচালনা করেন না, রেফারি অনেক অনেক অপ্রীতিকর সিদ্ধান্ত নেন। তো সেই অপ্রীতিকর সিদ্ধান্ত নিতে হবে এবং সেইটার মানসিক প্রস্তুতিটা দরকার, এবং তার আগে এগুলো বুঝিয়ে দেওয়া যায়। যেমন ইলেকটোরাল ম্যাল প্র্যাকটিসেস অ্যাক্ট আছে, সেইগুলোকে যদি বাস্তবায়িত করতে হয় তাহলে ইলেকশন শিডিউল ডিক্লারেশনের পরের থেকেই কিন্তু জুডিশিয়াল অফিসাররা ইলেকশন কমিশনের আন্ডারে কাজ করেন, এবং তারা যে সমস্ত বেআইনি কাজকর্ম দেখা যায় ইলেকশন সংক্রান্ত ব্যাপারে, ইলেকশন সংক্রান্ত যে সমস্ত ফৌজদারি অপরাধ আছে, এগুলোর আইন আছে, সেইগুলোর বাস্তবায়ন এবং প্রয়োগ খুব দৃঢ়ভাবে করা উচিত। এবং এই যে বলা হয় যে ইলেকশন কমিশন সম্পূর্ণ স্বাধীন, এর মানে কি? সে যদি আইনত কোনো অ্যাকশন নেয় তাহলে সেখানে হায়ার কোর্টও তার পিছনে থাকবে, তার সাপোর্টে থাকবে। তো মাগুরার উদাহরণটা আমি টানলাম এই জন্যে যে মাগুরার ঘটনায় পরিষ্কার সেখানে ইলেকশনের সাথে অনেক ব্যত্যয় হচ্ছিল নানান রকমের। তো সেইখানে যদি চিফ ইলেকশন কমিশনার মাগুরায় যে এই সমস্ত দেখার পরে যখন কনভিন্স হলেন, সার্কিট হাউসে ওনার থাকার মতো অ্যাপ্রোপ্রিয়েট জায়গা দিল না প্রশাসন, তারপরেও কিন্তু উনি ইলেকশনটাকে বন্ধ করলেন না। ইলেকশনটাকে উনি ইচ্ছে করলে বন্ধ করতে পারতেন, বন্ধ না করে উনি ঢাকায় চলে আসেন। তো এইগুলোই হচ্ছে শৈথিল্য, এগুলোই হচ্ছে দুর্বলতা। তো এই দুর্বলতা পরিহার করতে হবে, এই শৈথিল্য পরিহার করতে হবে। এবং আইন মোতাবেক তো ইলেকশন কমিশন ডেফিনেটলি রেফারি, তবে তার সাথে যে জেলা প্রশাসন
এবং তার মধ্যে পুলিশ প্রশাসন ইনক্লুডেড, তাদেরকে তার লিডারশিপে ক্যারি করতে হবে। তারা যেন উজ্জীবিত হয় তার কথাবার্তায়, এবং প্রথম থেকেই যারা এ ধরনের নির্বাচনী আচরণবিধি যারা মানবেন না তাদের বিরুদ্ধে অ্যাকশন যদি নিতে পারেন এবং দৃষ্টিগোচর হয়, প্রত্যেকটা অ্যাকশন যদি দৃষ্টিগোচর হয় তাহলে মেসেজটা ফিল্ড লেভেল অফিসারদের কাছে পৌঁছাবে এবং টোটাল ক্ষমতাটা কিন্তু ইলেকশন কমিশনের কাছে দেয়া থাকবে। সেনাবাহিনীর প্রধান নুরুল হুদা, আমরা এইখানে আপনাকে একটু আমাদের সাথে থাকতে বলবো। আমরা একটু ডক্টর আলিম আপনার কাছে যেতে চাই যে নুরুল হুদা সাহেব বলছিলেন যে নির্বাচন কমিশনই তখন তিনি শক্তিশালী থাকেন, তিনি সবকিছু করেন। এখন নির্বাচন কমিশন সংস্কারে যে কমিশন গঠন হয়েছে সেই কমিশন বলছে যে কিছু গুরুত্বপূর্ণ স্থানে, গুরুত্বপূর্ণ জায়গায় রিটার্নিং কর্মকর্তা নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তা নিয়োগ করতে পারে এবং তারা চাইলে এটা শুরু করতে পারে, কিন্তু নির্বাচন কমিশন এই পথে হাঁটছে না। কেন হাঁটছে না? আবার ধন্যবাদ। আমি প্রথমে একটা সংশোধনী দিচ্ছি আপনাকে। এখন যে কমিশন নিয়োগ দেওয়া হয়েছে এটা নির্বাচন সংস্কার কমিশনের যে একটা রিকমেন্ডেশন সে অনুযায়ী হয় নাই। আমি নিজে ওই সংস্কার কমিশনের একজন সদস্য ছিলাম। এই কমিশন নিয়োগ দিয়েছে পুরনো আইন দিয়ে, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের সময় যে আইনটা করা হয়েছিল সেই আইন দিয়ে এই কমিশন নিয়োগ দেওয়া হয়েছে। আমরা নতুন একটা আইন খসড়া করে দিয়েছি, প্রস্তাব করেছি। আর এই যে রিটার্নিং অফিসার নিয়োগ, এটা বাংলাদেশে সেই 1973 সাল থেকে এটা এলান সাহেব বলেছেন যে ওই ইলেকশনতে প্রত্যেকটা নির্বাচন, জাতীয় নির্বাচনে সবসময় প্রশাসনের লোকদেরকে দিয়ে ইলেকশন পরিচালনা করা হয়, অর্থাৎ তাদেরকে রিটার্নিং অফিসার করা হয়। আর নির্বাচন সংস্কার কমিশন থেকে আমরা সুপারিশ করেছি দুটো জিনিস। প্রথমত হচ্ছে একটা দীর্ঘমেয়াদী, এটা হচ্ছে একটা ইলেকশন সার্ভিস করা, জুডিশিয়াল সার্ভিসের মতো একটা ইলেকশন সার্ভিস করা, অর্থাৎ ইলেকশন কমিশনের অফিসারদেরকে ওইভাবে ক্যাপাসিটি করে আস্তে আস্তে যাতে তারাই ইলেকশনের সব দায়িত্ব পালন করতে পারে এবং ভবিষ্যতে এখান থেকে সব রিটার্নিং অফিসার নিয়োগ দেওয়া। এই কমিশন এটা পারবে না? আমি এটা শেষ করে নিই না, এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, কারণ এটা করতে গেলে একটু লম্বা সময় লাগবে। কিন্তু এখন অন্য একটা অপশন হচ্ছে এই মুহূর্তে যেটা, যে ইলেকশন কমিশনের জন্য আমরা যেটা সুপারিশ যে যতটা সম্ভব নির্বাচন কমিশন তাদের কর্মকর্তাদেরকে রিটার্নিং অফিসার নিয়োগ দেবে যতদূর সম্ভব, আর তার বাইরে যদি না থাকে, না পারে, তখন অন্য সার্ভিস থেকে নিয়ে আসা, এরকম একটা সুপারিশ আমরা করেছি। তা আমি যতটুকু জানি ইলেকশন কমিশন এটা চিন্তা করছে, ভাবছে, তারা যে অন্য পথে হাঁটছে তা না। আমার জানা মতো ইলেকশন কমিশন এবার ভাবছে যে তারা তাদের অফিসারদেরকে প্রায়োরিটি দিয়ে রিটার্নিং অফিসার নিয়োগ করবে, এই ভাবনাটা তাদের মধ্যে আছে। এটা একটা ভালো উদ্যোগ। নাসিরউদ্দিন এলান, ডক্টর আলিম যেটা বলছিলেন যে নির্বাচন কমিশনের কাজে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসন সহযোগিতা করে এবং তারাই নির্বাচনটা উঠিয়ে দেয় রাজনৈতিক দলগুলোর পাশাপাশি। আপনি পুলিশ সংস্কার কমিশনের সদস্য, এই যে আগামী নির্বাচন, এরকম একটি গণ অভ্যুত্থানের পরে সেই নির্বাচন কন্ডাক্ট করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে পুলিশের যে ভূমিকা, সেই এখনকার বাস্তবতায় পুলিশ কতটুকু সংস্কার হলো বা কতটুকু শক্তিশালী হলো, আদৌ হলো কিনা? না, সংস্কারের মধ্যে দিয়ে যে এই মুহূর্তে পুলিশ বাহিনী খুব শক্তিশালী হয়ে গেছে সেরকম না। যেমন আলিম ভাই যেটা বললো যে তারা যে প্রস্তাব দিয়েছে ওই প্রস্তাব তো আগামী ভবিষ্যতের জন্য। আমাদের যে প্রস্তাবগুলি ছিল শেষ প্রস্তাবগুলির কার্যকারিতা তো সামনে। এখন যেটা হচ্ছে যেই পুলিশ বাহিনীটা নিয়ে আমরা কাজ করছি বা যেই পুলিশ বাহিনী আগামী নির্বাচন কন্ডাক্ট করবে, সেই পুলিশ বাহিনীর যে নৈতিক মনোবল, সেই নৈতিক মনোবলের জায়গাটা এটা ইনক্রিজ হচ্ছে, কিন্তু ইটস ভেরি স্লো। যার ফলে আপনার ওই 24 জুলাই আগস্টে তাদের যে ভূমিকা ছিল, অর্থাৎ তাদের মধ্যে যারা খুনি, হত্যাকারী, তারা যে ভূমিকা পালন করছিল সেই জিনিসটা পুলিশের পুরো বাহিনীর মনোবলটাকে একেবারে ভেঙে দিয়েছিল, জিরো পর্যায়ে চলে গিয়েছিল। বাংলাদেশের ইতিহাসে কখনো এগুলো হয় নাই, আগে দেখেও না কেউ। এই জিনিসটা স্লোলি এটা বেড়েছে, ইনক্রিজ করছে। একটা সময় আমরা দেখতাম যে অগাস্টের পরে অক্টোবর নভেম্বরেও একটা সাধারণ চোর ধরার সাহস একটা পুলিশের ছিল না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ বৈঠকে
সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে র্যাবকে আগামী নির্বাচনে দায়িত্ব পালন থেকে বিরত রাখা হবে, তাহলে কি র্যাবকে বিলুপ্ত করা হচ্ছে? তাহলে কি শুধু পুলিশ, বিজিবি আর সেনাবাহিনী এবং আনসার আগামী নির্বাচনে দায়িত্ব পালন করবে? এই সংগঠনগুলোর বিরুদ্ধেও তো জুলাই হত্যাকাণ্ডের অভিযোগ আছে। তাহলে পরিস্থিতিটা কোন দিকে যাবে? আপনার প্রশ্নের মধ্যেই আপনার উত্তর কিছুটা আছে আর কি। আমি তো বলবো যে এটা একটা খুব সুবিবেচনা প্রসূত যে একটা সিদ্ধান্ত, সেটা বলতে একটু কষ্ট হচ্ছে। তার কারণ কি মাপকাঠির বিচারে এই চিন্তা হচ্ছে, এটা আমি পরিষ্কার না। যেখানে আমাদের দেশে ইলেকশনটা একদিনে হয় এবং এটা বিপুল একটা কাণ্ড, এবং সেখানে আসলে ল এনফোর্সমেন্টটা নির্ভর করে জনগণের সদিচ্ছার উপরে। আপনি যদি টোটাল সেন্টার দেখেন এবং সেখানে কি ম্যান পাওয়ার থাকে, সশস্ত্র বা নিরস্ত্র কি থাকে, তো দেখবেন এটা জনগণের সদিচ্ছার উপরেই নির্ভর করে ইলেকশনটা, শুধু এই ফোর্স দিয়ে হয় না। তো সেই রকম একটা ক্ষেত্রে যেখানে আপনার ম্যান পাওয়ার বা উইমেন পাওয়ার যাই বলেন, সেটার আপনার স্বল্পতা আছে, সেখানে একটা প্রতিষ্ঠানকে এখানে আগে থেকে বাদ দিয়ে রাখা, আমি এটাকে সুবিবেচনা প্রসূত বলতে পারছি না। তবে যারা এই সিদ্ধান্ত নিয়েছেন তারা হয়তো তাদের কাছে উত্তম কোনো এক্সপ্লানেশন, কোনো জাস্টিফিকেশন থাকতে পারে। জি, ধন্যবাদ আপনাকে। আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা যাব আবার আপনার কাছে। নাসিরউদ্দিন এলান, এই যে র্যাবকে নির্বাচন থেকে বিরত রাখা, বিজিবির বিরুদ্ধেও তো অনেক অভিযোগ, তো সেই জায়গাটায় র্যাব কি বিলুপ্ত হচ্ছে নাকি র্যাবের সংস্কার হবে? র্যাবের বিরুদ্ধে তো গুমের অভিযোগ, জুলাই আন্দোলন দমনের অভিযোগ, হেলিকপ্টার থেকে গুলি করার অভিযোগ, কি বলবেন আপনি? আসলে আমরা যে হিউম্যান রাইটস ভায়োলেশনের রিপোর্টিংগুলি করেছি অতীতে, সেটা দেখা গেছে ব্যাপকভাবে যে হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে সেটার সাথে র্যাব জড়িত, র্যাবের সদস্যরা জড়িত, এবং এটাকে স্পেশাল বাহিনী হিসাবে তাদের যে স্পেশাল ড্রেস, এবং আপনি জানেন যে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় এই ধরনের একটা স্পেশাল ফোর্স থাকতে পারে না। আপনার ৭২-এর পরে ৭৩ যে রক্ষী বাহিনী হয়েছিল, ঠিক রক্ষী বাহিনীর মতোই এটা প্রতিষ্ঠা হয়েছিল, সেটা বিএনপির আমলে। এবং বিএনপিটা কেন প্রতিষ্ঠা করেছিল? সেটা হলো যে চাঁদাবাজ, তারপরে বিভিন্ন আইন অমান্যকারী লোকদের ধরার জন্য, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। কিন্তু ওই সময় এটা খুবই দ্রুত দানবে পরিণত হয় এবং ভয়াবহ দানবে পরিণত হয়। এই র্যাবের মাধ্যমে গভর্নমেন্টগুলি, সরকার, বিশেষত এই ১৫ বছরে যে ধরনের হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে সেটা অতীতে কারো দ্বারা হয়নি। ইভেন আপনি যে জুলাই আগস্ট আন্দোলনেও আমি এই রিপোর্টিং করতে গিয়ে দেখলাম যে অধিকাংশ অ্যারেস্ট, খুব অ্যাগ্রেসিভ অ্যারেস্ট, খুব অ্যাগ্রেসিভলি করা, প্রোটেক্ট করা, মব কন্ট্রোলে, সেখানে কিন্তু র্যাবের ভূমিকা খুবই, মানে বলতে পারেন খুবই অ্যাগ্রেসিভ। অন্যান্য বাহিনী, আমাদের সেনাবাহিনীও ছিল, কিন্তু সেনাবাহিনীকে আপনি দেখছেন। বিজেপিওকে আমি কিন্তু সেই ফর্মে দেখি নাই। পুলিশ কোনো জায়গায় ছিল, হ্যাঁ, কিন্তু খুব টোটালি। কিন্তু যে হেলিকপ্টার আপনি বলছেন, হেলিকপ্টার সহ বিভিন্নভাবে পুলিশ এবং র্যাবের ভূমিকাটা সামনে আসে, এবং এর ফলে সম্ভবত পুলিশ ছাড়া তো আপনি ইলেকশন করতে পারবেন না, পুলিশ তো রাখতেই হবে। হয়তো বিতর্কিত কর্মকাণ্ডের জন্য, এবং আপনারা জানেন যে একটা স্যাংশনও আছে আমেরিকানদের এটার উপর, এবং আমরা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টরাও কিন্তু এই বিশেষ বাহিনী বিলুপ্ত করার জন্য পক্ষে আমরা বলেছি এটা বিলুপ্ত করা হোক। এবং আমাদের
পুলিশ সংস্কার কমিশনও আমরা এই কথাটা বলে সেটা ঐক্যমত কমিশনের কাছে এটা সাবমিট করেছি যে এই ব্যাপারে আপনারা আলোচনা করতে পারেন, অর্থাৎ এই প্রসঙ্গটা কিন্তু ছিল। সুতরাং আমার মনে হয় ইলেকশনটা যাতে কোনো ধরনের কোনো রকম কোনো দুর্বৃত্তায়নের ছাপ না পড়ে, প্রশ্নবিদ্ধ না হয়, এই কারণে তাদেরকে হয়তো পুলিশ তো আপনার পুলিশ বিলুপ্ত করতে পারবেন না, কিন্তু র্যাব তো বিলুপ্ত করতে পারবেন। পুলিশে ইলেকশন ডিউটি না দিয়ে পারবেন না, কিন্তু র্যাবরে তো না দিয়ে পারবেন। সুতরাং ওই সেন্সে আমার ধারণা যে এটা সিদ্ধান্ত হয়েছে। জি, অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলিম, তাহলে র্যাবকে বিলুপ্ত করা যাবে? র্যাব তো পুলিশেরই একটি শাখা, অধীনস্থ একটা সংস্থা। র্যাব ব্রুটালিটি করেছে, ঠিক আছে, তাহলে যদি ধরেন আমরা এরকম বাদ দেই বা বিরত রাখি, তাহলে নির্বাচনটা হবে কিভাবে? নুরুল হুদা সাহেব বললেন যে এটা একটা বিশাল কর্মকাণ্ড, এর চেয়ে বড় কোনো ইভেন্ট আর বাংলাদেশে হয় না একদিনে একসাথে। তো সেই ইভেন্টটা আসলে নামবে কিভাবে, কাদের দ্বারা নামবে? সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা, নাকি একটা স্পেলে নির্বাচন করবে একটা বিভাগে করে পর্যায়ক্রমে করা সম্ভব কিনা, নাকি একসাথে করা সম্ভব? কি মনে করেন? প্রথম কথা হচ্ছে যে আপনি স্ট্যাগার্ড ইলেকশন, মানে স্পেল বলতে আমি বুঝাচ্ছি স্ট্যাগার্ড, অর্থাৎ ভারতের মতো নির্বাচন কয়েকটা ধাপে হওয়া, এটা করতে গেলে আবার অনেক পরিবর্তন আনতে হবে আইনের মধ্যে। এবং এটার জন্য যে ঝুঁকি সেটা হচ্ছে, এটা আমরাও ভেবেছিলাম নির্বাচন সংস্কার কমিশন থেকে, আমাদের কাছে কিছু সুপারিশও এসেছিল। এই ধরেন যে একটা ধাপ ইলেকশন হয়ে গেল, আপনি এটার যে ব্যালট বাক্সগুলো, সিল করা ব্যালট বাক্সগুলো, এটা কোথায় রাখবেন? আপনি ধরে রাখছি যে ট্রেজারিতে রাখবেন, আপনি জেলা পর্যায়ে রাখলেন। ধরেন যে প্রথম দফায় চট্টগ্রাম বিভাগ ইলেকশন হলো, আপনি ওইগুলো সব ট্রেজারিতে রাখলেন। যে দল হেরে যাবে শেষমেশ তারা প্রশ্ন তুলবে ওই ট্রেজারিতে ভোট জালিয়াতি হয়েছে। আমাদের এমন একটা কালচার আমরা আসি এখন, কেউ কাউকে ট্রাস্ট করি না। যেখানে ভালো একটা নির্বাচন হয় সেখানেও সূক্ষ্ম কারচুপির প্রশ্ন করি বা কারচুপির প্রশ্ন করি, অথচ ইন্টারন্যাশনাল কমিউনিটি বা পর্যবেক্ষণ যারা করে তারা বলে যে ইলেকশন ফ্রি ফেয়ার হয়েছে, ইলেকশন বিশ্বাসযোগ্য হয়েছে, তারপরেও আমরা প্রশ্ন করি। কাজে এই সমস্ত ভাবনা থেকে আমরা আসলে ওখান থেকে সরে গেছি। আর যেহেতু একটা বড় পরিবর্তন লাগবে, এই কারণে আমরা ওই ধরনের সুপারিশে যাইনি। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি আইন শৃঙ্খলা যেটাকে আমি বলো চ্যালেঞ্জ বলতেছি, এটাকে কীভাবে আপনি, যদিও বলতে এলান ভাই বললেন যে খুব স্লো, মানে যে অবস্থায় ছিল গত বছর নভেম্বর ডিসেম্বরে, সেখান থেকে আমরা উন্নতি করছি, বাট খুব স্লো, খুব ধীর গতিতে। এখন আমাদের হাতে সময় আছে 3 মাস 20 দিন তফসিল ঘোষণা আগ পর্যন্ত। তা আমি যেটা আরও দু এক জায়গায় বলেছি যে ইলেকশনের সঙ্গে ইলেকশন যে সিকিউরিটি, নির্বাচনী নিরাপত্তা, এটা খুব গুরুত্বপূর্ণ। এবং এটা মানে এক এক দেশে একভাবে করা হয়। কোথাও আছে যে ইলেকশন কমিশন এটার মধ্যে থাকে না, তারা সরকারকে দায়িত্ব দিয়ে দেয়, অর্থাৎ সরকারের যে বিভিন্ন বাহিনী আছে তাদেরকে দায়িত্ব দেওয়া যায় যে আপনারা এই নিরাপত্তা এনশিওর করবেন। আরেকটা আছে ইলেকশন কমিশন নিজেরা সব প্ল্যান করে এদেরকে নিয়ে, অর্থাৎ লিডিং পজিশন ইলেকশন কমিশন থাকে। আরেকটা অপশন আছে যে আপনি ইলেকশন কমিশন এবং এরা জয়েন্টলি, মানে অর্থাৎ মিক্সড করে এক ধরনের উদ্যোগ গ্রহণ করে। তা আমাদের দেশে আমরা যেটা ট্র্যাডিশনালি দেখেছি যে ইলেকশন কমিশন সরকারকে চিঠি দিয়ে দেয়, হ্যাঁ, সরকার ব্যবস্থা নেয় বা নেয় না, এরকম একটা ব্যাপার। কিন্তু আমার কাছে মনে হয় যে এবারের অবস্থাটা একটু ভিন্ন রকম। এবং আমি যেটা কয়েক জায়গায় বলেছি যে এবার ইলেকশনকে কেন্দ্র করে যেটা করা দরকার, যে একটা রিস্ক ম্যাপিং করা, রিস্ক এক্সারসাইজ করা, যে আগামী নির্বাচনে কি কি রিস্ক আসতে পারে, কি কি ঝুঁকি আসতে পারে, ওভারঅল 1 নম্বর 2 ঝুঁকি, 2 নম্বর ঝুঁকি, এরকম অনেকগুলো ঝুঁকি চিন্তা। জি, আমরা একটু জনাব নুরুল হুদা সাহেবের কাছে যাই। জি জনাব নুরুল হুদা সাহেব, আপনি যদি আমাদেরকে শুনে থাকেন তাহলে বলছিলেন ডক্টর আলিম যে নির্বাচনে রিস্ক ফ্যাক্টর আছে। কি কি রিস্ক ফ্যাক্টর আছে এই ভঙ্গুর আইন শৃঙ্খলা পরিস্থিতির ভিতরে, আপনি কি মনে করেন? এইটা তো একটা লম্বা প্রক্রিয়ার মধ্যে, যেমন ইলেকশনের কাজ, ইলেকশন ডিক্লারেশন যদি হয় শিডিউল, তখন থেকেই শুরু হয়। অতএব তখন থেকেই দেখতে হবে রাজনৈতিক দলগুলো এই নিয়মকানুনগুলো মানছে কি না। আর সিকিউরিটি বা আইন শৃঙ্খলা শুধু কিন্তু
সেন্টার স্পেসিফিক না, সেন্টারের বিষয় না, এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হচ্ছে কিনা যে একদল লোক যারা ক্ষমতাবান বা যাদের সাথে প্রশাসনের যোগাযোগ আছে তারা তাদের চাপ খাটিয়ে তাদের বিরোধীদের ইলেকশন কেন্দ্রে আসতে দিচ্ছে না বা বিভিন্ন জায়গায় তাদের বাধা দিচ্ছে কাজ করতে, সেইগুলো। এই নানান ইলেকটোরাল ম্যাল প্র্যাকটিসেস কি, সেগুলো কিন্তু ইলেকটোরাল ম্যাল প্র্যাকটিসেস একটা অ্যাক্ট আছে আমাদের, এবং আরও আমাদের পিনাল কোডের কথাবার্তাদের মধ্যেও আছে। তো সেই আইনগুলোর ভঙ্গ হচ্ছে কিনা, সবাই সুযোগ পাচ্ছে কি না, এবং জবরদস্তি করা হচ্ছে কিনা, ক্যান্ডিডেটকে থ্রেট করে নিয়ে যাচ্ছা হচ্ছে কিনা, অ্যাবডাকশন হচ্ছে কিনা, এইগুলো দেখবার বিষয় আছে। তো সেইগুলো যে আপনি যদি প্রথম থেকেই দেখা শুরু করেন এবং প্রিভেন্টিভ বন্দোবস্ত নেওয়া শুরু করেন, তাহলে কিন্তু এটার অকারেন্সগুলো কম হবে। আমাদের দেশে এখনো সবাই কিন্তু ওই আমরা যে পাকিস্তান আমলে আমরা যারা চাকরিতে এসেছি, আমরা একটা ওই কথা শুনতাম যে পাগড়ি জিস তরফ সালাম উস তরফ। তো এখন কিন্তু অনেকেই বুঝে ফেলেছে যে কারা ক্ষমতায় আসবে। তো এখন সেই দলের হয়ে যে তারা কাজ করবে না, এর কোনো নিশ্চয়তা নাই। আমি এটা বলছি না যে ওই দল বলছে আমাদের হয়ে কাজ করো, এনারা উপযাচক হয়ে অনেকেই, শুধু পুলিশের না, বিভিন্ন সার্ভিসের, আর ইসের যে ইলেকশন সেন্টারের সাথে পুলিশের সম্পর্ক কিন্তু বাইরের। সেখানে কিন্তু রিটার্নিং অফিসার এবং তার আন্ডারে যারা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, তাদের কিন্তু মুখ্য ভূমিকা, এবং তারা যদি সার্টিফাই না করে তাহলে সেই ইলেকশন রেজাল্ট সরকারিভাবে স্বীকৃত হয় না। তো সেইটাও বুঝতে হবে যে একটা ইলেকশন সেন্টারকে চিন্তায় নিয়ে যে সেখানে কোন ধরনের লোকরা আছে, তারা কি কি কাজ করে, কি এবং যে আমাদের বিদ্যমান যে আইনগুলো আছে বা প্রশাসনিক অনুশাসন যেগুলো আছে, অনুমোদন আছে, সেখানে কি কি কথাবার্তা বলা আছে সেই কথা, এবং তাদের দায়িত্বের সাথে যে যদি সেটা ঠিকমতো না করে তাহলে ব্যর্থ হয়। আপনি তাকে ধরবেন কেন, কিসের জন্য, সেটা দেখতে হবে। তবে আমি যে বললাম যে ইলেকশনের ব্যত্যয় অনেক রকমের হতে পারে ইলেকশনের আগের থেকেই, এবং সেগুলো খেয়াল রাখতে হবে যে সেই পরিস্থিতি আছে কি না, এবং এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতিও ঠিক রাখতে হবে যাতে বিশেষ সম্প্রদায়ের মধ্যে কোনো ভীতি না থাকে, তাদের মধ্যে উদ্বেগ না থাকে যে না আমরা ইলেকশনে যেতে পারবো না। অনেক সময় বলা হয় ঠিক আছে আপনাদের ইলেকশন কেন্দ্রে যাওয়ার দরকার নাই, আপনাদের ভোট তো আমরা পেয়ে গেছি, একদল লোক, দুষ্ট লোক, তারা এটা করে বিভিন্ন ইলেকশনে। তো এইগুলো যাতে না হয় সেইটা সব জায়গায় চেষ্টা করতে হবে, এবং সেজন্যে ইলেকশন কমিশনের তরফ থেকে এবং জেলা প্রশাসনের তরফ থেকে এবং রাজনৈতিক দলের সাথে আলাপ করতে হবে আর কি। তারাও তো বড় স্টেক হোল্ডার, অংশীজন এইটা, যাতে করে ভবিষ্যতে আমাদের এই ধরনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে না হয়। রাতের ভোট, দিনের ভোট রাতে হয়ে যাচ্ছে, রাতের ভোট দিনে হচ্ছে, কী সব বিভিন্ন কথাবার্তা। বিদেশি অ্যাম্বাসেডারও এই কথা বলে গেছেন আমাদের দেশে, এর চেয়ে লজ্জাস্কর ব্যাপার আর কিছু থাকতে পারে না। তো সেই জন্যে আমাদের ইলেকশন কমিশনকে সম্পূর্ণভাবে তাদেরকে সমর্থন দিতে হবে, এবং নিঃশর্ত সমর্থন দিতে হবে যে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে। সেখানে ডিসি, এসপি, ওসি, তাদের তো রোল আছেই আর কি। এইটা তবে কতগুলো সিদ্ধান্তের কথা আমি দেখছি, আমার মনে হচ্ছে যে এগুলো কি খুব চিন্তা করে দেওয়া হচ্ছে কিনা। যেমন এসপি এবং ওসির পদায়ন লটারির মাধ্যমে হবে। তো আমি জানি না এটা কি চিন্তা করে দেওয়া হয়েছে, লটারির মাধ্যমে দেওয়া হবে। তো আপনি লটারির মাধ্যমে যদি দেন আপনি দেখবেন যে এমন হতে পারে, আমি আমার অভিজ্ঞতায় দেখেছি 2001-এর ইলেকশনে, যে আপনি মহেশখালী বা কুতুবদিয়ার মতো জায়গায় এমন ওসিকে পোস্টিং করে দিবেন যে সাঁতারই জানেন না। তো এই ধরনের উদ্ভট পরিস্থিতি এবং মানে কৌতুককর পরিস্থিতি হতে পারে, এবং সরকারের বিরাট অঙ্কের টাকা খরচ হবে এই বদলিতে। তাতে কি উপকার হবে আমি জানি না। তো যারা অলরেডি আছে, এখন আমি তো ধরে নেব সবাই নির্দলীয়ভাবে কাজ করবার জন্যে উৎসুক আছে, অতএব তাদের উৎসাহিত করতে হবে। এবং আপনি যদি উদ্দীপনামূলক নেতৃত্ব থাকে, যেটা একসময় এদেশে ইলেকশন কমিশনে ছিল,
আমি মনে করি। জনাব আবু হেনা যখন প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, যখন ডক্টর শামসুল হুদা প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, আমরা যথেষ্ট উদ্দীপনামূলক পরিস্থিতি ছিল এবং সেই নির্বাচন মোটামুটি গ্রহণযোগ্য ছিল এবং দে কুড লিড দি সিচুয়েশন। কি হলো যে সাবেক দুজন প্রধান নির্বাচন কমিশনারকে এখন কারাভোগ করতে হচ্ছে? পর্যবেক্ষণের নামে অবৈধ নির্বাচনের বৈধতা দেওয়ার জন্য ডক্টর কলিমুল্লাহ, তাকেও অ্যারেস্ট করা হয়েছে, যদিও তাকে অন্য একটি অভিযোগে দুদকের মামলায় অ্যারেস্ট করা হয়েছে। যে কেমন ছিল সেই সময়টা, এইটা থেকে কি শিক্ষা নিবে এই কমিশন? আপনি যদি 2014 সাল নির্বাচন দেখেন, আমরা তো সবাই জানি 153-54টা আসনে বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচন, এবং এই নির্বাচনটা ইন্টারন্যাশনালি বলা হয় ব্যর্থ নির্বাচন। আমি কোট করে বললাম, এবং কোটটা আমি নিয়েছি, ইলেকশনের একটা ইন্ডেক্স আছে, এটা করে হার্ভার্ড ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অফ সিডনি, ওদের জয়েন্ট একটা স্টাডি। এখানে বাংলাদেশের নির্বাচনকে বলছে ব্যর্থ নির্বাচন। এবং আরেকটা কথা বলছে তাদের প্রতিবেদনে, যে এই নির্বাচন পরিচালনায় ইলেকশন কমিশনের ভূমিকা ছিল শুধু লজিস্টিক্যাল সাপোর্ট দেওয়া, অর্থাৎ ব্যালট বাক্স, ব্যালট পেপার, ভোট কেন্দ্র, এই সমস্ত কাজ করা। মূল কাজটা করেছিল তখনকার সরকার বিভিন্ন এজেন্সির মাধ্যমে, প্রশাসন। এটা ওই রিপোর্টের একটা অংশ। আবার আপনি যদি 2018-তে আসেন, আমরা তো সবাই জানি যে রাতের ভোট বলা হয়, এবং এটা ওই সিসি অ্যারেস্ট হওয়ার পরে কিন্তু উনি স্বীকারও করে নিয়েছেন, ওই সময়কার সিসি। তারপরে আবার 2024 সাল উনিও কিন্তু স্বীকার করেছেন অ্যারেস্ট হওয়ার পরে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা এরকম ইলেকশনটা কেন করব? ইলেকশন করতে হয় ইলেকশনের দিকে তাকিয়ে, কোনো দলের দিকে তাকিয়ে না। এবং এখানে আমাদের প্রবলেমটা কি জানেন, যে নিয়োগটা, ইলেকশন কমিশন যখন নিয়োগ হয়, এই নিয়োগ প্রক্রিয়াটা ঠিক নয় আমাদের। আমরা যে আইনটা এখন আছে, এখন পর্যন্ত বাতিল করা হয়নি, বাতিল করা তো বোধহয় হয়েছে সর্বশেষ। এই যে আইনটা দিয়ে করা হচ্ছে, এই আইনটা দিয়ে আসলে নিরপেক্ষ যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদেরকে যে কমিশন নিয়োগ দেওয়া হয়েছিল, এই জিনিসটা ঠিক ছিল না। অর্থাৎ এখানে অনেক ক্ষেত্রে লয়াল লোকদেরকে নিয়োগ দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল, যাতে করে তারা যে দল ক্ষমতায় থাকবে তাদের কথা মতো নির্বাচন, এবং রাষ্ট্রীয় আয়োজনটাও ছিল সরকারের পক্ষে, ওইভাবে ছিল। এবং মানে ব্যাপারটা হচ্ছে যে ইলেকশন কমিশন যখন ইলেকশন করবে, তখন তাদের ওই যে একটা চোখ থাকতে হবে ফ্রি ফেয়ার ইলেকশন, এবং ওইটার জন্য যা যা করণীয় তাদেরকে সেই কাজগুলো করতে হবে। কিন্তু আমরা এই গত 3টা নির্বাচন এটা দেখতে পাই নাই। এই যে মানে এটাই কমিশনের জন্য শিক্ষা। যে দৃশ্যপট আমরা দেখলাম, এইটা থেকে এই কমিশন কি বের হয়ে আসার চেষ্টা করছে, কি মনে হয়? হ্যাঁ, এখন পর্যন্ত তারা চেষ্টা করছে। কিন্তু আমরা দেখলাম যে সাংবাদিকদের জন্য নির্বাচন কাভারেজের যে নীতিমালা তৈরি করেছে, সেখানে তো দেখলাম যে সেই আগের পথেই, সেই ফুটপ্রিন্টেই তারা, হ্যাঁ, এইটা নিয়ে আমারও প্রশ্ন আছে। কিন্তু একই সঙ্গে অন্যান্য বিষয়, যেমন ধরেন যে নির্বাচন পর্যবেক্ষণ, আগের যে নীতিমালা ছিল এখান থেকে তারা অনেকটাই সরে এসেছে, এবং আমরা নির্বাচন সংস্কার কমিশন থেকে যে সুপারিশ দিয়েছি ওটার আলোকে অনেকটা গেছে। এটা আমি জানি না কেন রাখলো, এটা ইলেকশন কমিশন ভালো বলতে পারবে। তবে আমার অনুরোধ থাকবে কমিশনের প্রতি এটাকে পুনর্বিবেচনা করা। কারণ আপনি যদি 10 মিনিট অবস্থান করতে পারবে, তারপরে সেখানে তারা একসঙ্গে অনেকে ঢুকতে পারবে, হ্যাঁ, অনুমতি না নিয়ে ঢুকতে পারবে না, একসঙ্গে দুইজনের বেশি ঢুকতে পারবে না। সেখানে রিটার্নিং অফিসারকে ইনফর্ম করে তথ্য দিয়ে তারপরে সেখানে যেতে হবে। তাহলে যারা ইলেকশনটা ইঞ্জিনিয়ারিং করবে বা ইলেকশনটা যারা র্যাগিং করবে বা স্ট্যাম্পিং করবে, তাহলে তো তারাটা তথ্য জেনে যাবে। তাহলে সাংবাদিক কি পাবে? আমি জাস্ট 2টা পয়েন্ট আপনার উদাহরণটা দিচ্ছি, উত্তরটা দিচ্ছি। প্রথম কথা হচ্ছে, একজন সাংবাদিক উনি কিন্তু নির্বাচন কমিশনের পারমিশন নিয়ে, অর্থাৎ তার কার্ড নিয়ে উনি কেন্দ্রে যাচ্ছেন, লিখিত অনুমোদন নিয়ে, হ্যাঁ, আগে থেকে। কাজে উনি যখন যাবেন তার কোনো পারমিশনের কোনো প্রয়োজন থাকা উচিত না। কিন্তু এই নীতিমালায় লাগবে সেটা হচ্ছে যে উনি ঢোকার পরে প্রিজাইডিং অফিসারের সঙ্গে জাস্ট একটা সৌজন্য সাক্ষাৎ করেন, হ্যালো বললেন যে আমি এনটিভি থেকে আসছি, আমি আপনার কক্ষটা পর্যবেক্ষণ করছি, আপনার এই ভোট কেন্দ্রটা। আবার আরেকটা ব্যাপার আছে, ধরেন যে কোনো একটা কেন্দ্রে ভোট জালিয়াতি হচ্ছে, ব্যালট স্ট্যাম্পিং হচ্ছে, সাংবাদিকরা বাইরে থেকে খবর পেয়ে গেল, তখন কিন্তু তারা ওই যে জানানোর কথা তাদের সুযোগ থাকবে না, কারণ ততক্ষণে যারা দুষ্কৃতিকারী, যারা ভোট জাল করছে তারা কিন্তু সতর্ক হয়ে যাবে, চলে যাবে। এবং তখন কিন্তু দুইজন না, তখন সব সাংবাদিকই ওই কেন্দ্রে এই নিউজটাকে কাভার করার জন্য যাবে। কাজে আমার কাছে মনে হয় যে এইটা দিয়ে এই যে আমাদের যে উদ্দেশ্য, অর্থাৎ সাংবাদিকদেরকে অ্যাক্সেস দেওয়া,
আপনি যত বেশি অ্যাক্সেস দিবেন সাংবাদিক গণমাধ্যম তত স্বচ্ছতা বাড়বে। কাজে এইটার আসলে একটা পরিবর্তন দরকার। আমি এই অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচন কমিশনকে অনুরোধ করব এটার আবার বিবেচনা করে নির্বাচন সংস্কার কমিশনের যে সুপারিশ আছে সেটা দিয়ে এটাকে সংশোধন করা, রিভাইজ করা। নাসিরউদ্দিন এলান, গত 3টি বিতর্কিত এবং সাজানো নির্বাচন যারা আয়োজন করলো, নির্বাচন কমিশন থেকে শুরু করে প্রশাসন, পুলিশ, তারা কি আসলে মোটা দাগে আইনের আওতায় এসছে কিনা? একবার মন্ত্রণালয় থেকে বলা হলো, চিঠি দেওয়া হলো যে কারা কারা গত 3টি নির্বাচন আয়োজন করেছে তাদের তালিকা দেওয়ার জন্য। তাহলে কি আরেকটা নির্বাচন আসার যে তোড়জোড় শুরু হয়েছে, তাহলে এটা ঢাকা পড়ে যাবে না? তারা তো চিহ্নিত হলো না এখনো পর্যন্ত। আমরা মানে পত্রিকায় দেখছিলাম যে এরকম সরকার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু দৃশ্যত কোনো অগ্রগতি আমরা দেখি নাই, কাউকে অ্যারেস্ট হতে দেখি নাই। আমরা দেখলাম যে 3 জনের মধ্যে একজন তো আমেরিকা চলে গেছে, 2 জন তারা সিএসি অ্যারেস্ট হয়েছেন। সিএসির সাথে তো আপনার কমিশনারও ছিল, এবং এমন কমিশনার ছিল 18তে, আমি জানি না ওনার সংস্কার কমিশনের সদস্য ছিল একজন, এই ইলেকশন সংস্কার কমিশনার, তারা ছিল, পার্টিসিপেট করছে। নট অনলি ওই ইলেকশন, তারা বক্তব্য রাখছে যে এই নির্বাচন ভালো হয়েছে, গ্রহণযোগ্য হয়েছে কমিশনার। তো সে আবার এইবার আইসা দেখা গেলো যে সে কমিশনের সদস্য হয়েছে যে কিভাবে ইলেকশন ভালো করা যায়। তো এটা খুব দ্বৈত না চরিত্রটা। তা আমাদের প্রবলেমটা হলো এখানে। আমি জানি না, আমার জানা মতে যে কমিশনের যিনি হেড ছিলেন ইনি খুব ওনাকে পছন্দ করছিলেন আমার জন্য। তা আমি হলে এরকম যেই লোক ভোট ডাকাতির সাথে যুক্ত সেই লোক আবার সংস্কার কমিশনে আসতে পারে, এটা আমার কাছে সঠিক না। সেকেন্ড থিং হলো, যারা ছিলেন এটার সাথে জড়িত, 64 জেলায় 64 জন ডিসি, 64 জন এসপি, এবং প্রত্যেকটা যে আপনার উপজেলা নির্বাহী অফিসার এবং ওসি, 3টা নির্বাচনে কারা ছিল, কোথায় কি ঘটছে, এটা খুব পরিষ্কার। আমার জেলা মুন্সিগঞ্জে, ওই মুন্সিগঞ্জে যে ডিসি ছিল তার নাম হচ্ছে শায়লা ফারজানা, তার হাজবেন্ড হলো মনিরুল, এডিশনাল আইজি ছিল, এসবি চিফ। শায়লা ফারজানা আগের রাতেই লোকজন নিয়ে ভোট মারছে সে, অথচ শায়লা ফারজানা 18তে। এবং এই শায়লা ফারজানা 5ই আগস্টের পরে সচিবালয়ে যাওয়ার পরে বিক্ষোভের মুখে সে ফিরে আসছে। এরপর তার আর খবর পাওয়া যায় না। অনেকে বলছে যে সে তার স্বামীর কাছে দিল্লিতে চলে গেছে। সে যদি চলে যায় থাকে, দায়িত্ব তো সরকারের। এরকম যারা দায়িত্ব পালন করছে, এসপি হইতে শুরু করে ডিসি, এদেরকে সবাই কি একই অভিযোগ? তাহলে হলো কি ভবিষ্যতে ডিসি এসপি যারা আছে তারা আর এই ধরনের কাজ করতে সাহস পাবে না। যেমন এই 2 জন অ্যারেস্ট হওয়ার পরে আর কমিশনারগুলিও যদি অ্যারেস্ট হইতো, তাইলে এই যে কমিশনার যারা এখন কমিশনার আছে তাদেরও এই জায়গায় কোনো ধরনের কোনো ভুল ত্রুটি করার সম্ভাবনা থাকতো না। জি, আমরা একটু জনাব নুরুল হুদা আপনার কাছে জানতে চাই যে 3টি সাজানো এবং অবৈধ নির্বাচন যারা করলো তারা তো এখনো প্রশাসনে আছে, তারা তো আইনের আওতায় আসলো না। এমন পরিস্থিতিতে তাদেরকে রেখে আগামী নির্বাচনটা কতটা সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হবে? কারণ তারা তো চাইবে না যে আগামী নির্বাচন তাদের 3টি নির্বাচনের চেয়ে ভালো হোক, এটা তারা চাইবে কিনা? দেখেন, কথা হচ্ছে যে আপনার আগে বুঝতে হবে যে আমার দায়িত্বের পরিধি কি, কতখানি। মেঠো বক্তৃতা দেওয়া বা সেমিনারে বক্তৃতা দেওয়া এক জিনিস, আর এগুলো অ্যাকচুয়াল ফিল্ডে বসে ঠিক করা আরেক জিনিস। এখন আমার এখানে তো 5 জন কমিশনার হয়েছে, এটার প্রয়োজনই নাই। ভারতের মতো জায়গায়
তারা যদি 3 জন কমিশনার দিয়ে চলতে পারে তাহলে আমরাও চলতে পারি। তাহলে এগুলো কি দেখা হয়েছে যে আসলে কি জন্যে আমার এতগুলো লোক দরকার? তো আমি যেটা বলছিলাম যে ইলেকশনটা কি করে হয় এবং ইলেকশনের প্রতিটা স্তরে প্রতিটা পর্যায়ে কার কি দায়িত্ব, আপনি সেইটা যদি ক্লিয়ার থাকে তাহলে আপনি সাজা দিতে পারবেন। কিন্তু সাজা আপনি সবাইকে দিতে পারবেন না, সবাইকে সাজা দিতে গেলে আপনি কাজ করতে পারবেন না। তো সেই জন্যে আপনার ধরেন যে উদাহরণস্বরূপ যদি বলতে হয় যে 64টা জেলা আর 64টি জেলার এসপি আর ডিসি তাদেরকে সাজা দেন, সেই সাজারও আবার প্রকারভেদ থাকতে হবে। একই রকম সাজা তো সবার জন্য হতে পারে না। ফলে এখানে আপনাকে সবাইকে ধরে লাভ নাই। আপনি ওই উপজেলা নির্বাহী অফিসারকে আপনার ধরে এখানে লাভ নাই। সে যখন দেখছে যে তার উপরে ডিসি যে আছে, কমিশনার আছেন, তারা এইটার মধ্যে ইনভলভ আছেন, তাহলে আমার আর অসুবিধা কি করতে। তো সেই জন্যে আপনাকে ঠিক করতে হবে যে কোন লেভেলের লোককে আমি পানিশমেন্টটা দেব এখানে। তো সেই অনুযায়ী পানিশমেন্টটা দেওয়া উচিত আর কি। তো দিলে তাহলে একটা এক্সাম্পল হবে। আর এখানে এখন অবস্থাটা হচ্ছে যে আমার সর্বাঙ্গে বিষ। আপনি এখন এটা কোন জায়গায় এটার উপশম মলমটা দেবেন, কাজটা করবেন। তো সেই জন্যে কিছু দৃষ্টান্তমূলক সাজার দরকার আছে। এদেশে যেমন আপনি প্রধান নির্বাচন কমিশনার 1 2 জন বলেছেন, আপনি প্রধান বিচারপতি কি লজ্জার বিষয় সেখানে যে আপনার আগের এক প্রধান বিচারপতিকে আপনি ফৌজদারি অপরাধে কনভিক্ট করেছেন, তাকে আবার পানিতে চুবাতে হবে, এটা আবার একজনে বলেছেন, পরে আরেকজনকে ধরা হলো। তো এইগুলা তো অত্যন্ত লজ্জাস্কর বিষয়। আমাদের গণতান্ত্রিক চেতনা তো দূরে থাকুক, আমাদের মিনিমাম গণতান্ত্রিক ডিসিপ্লিন এর মধ্যেই আমরা নাই। অতএব আমি এটা মনে করব যে সবাই ভালো হওয়ার চেষ্টা করবে। আর আমি যেটা প্রায় সময় অনেক জায়গায় বলে থাকি যে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করতে পারি যে আল্লাহ আমাদের কিছু ভালো লোকজন দেন, যাদের নৈতিকতা বোধ আছে এবং যাদের সততা বোধ আছে। এবং এই সততা বোধের লোকের কিন্তু অভাব ছিল না। আমি যে 2 জন প্রধান নির্বাচন কমিশনারের কথা বলেছি, ডক্টর শামসুল হুদা এবং জনাব আবু হেনা, তারা যথেষ্ট নৈতিকতা বোধের সম্পন্ন লোক ছিলেন এবং তারা ঠিক মতো নেতৃত্ব দিতে পেরেছিলেন। জি, জনাব নুরুল হুদা, আপনাকে ধন্যবাদ। আমরা চাই যে এই কমিশন ঠিক মতো তার দায়িত্ব পালন করবে, নৈতিকতার ভিতরে থাকবে এবং একপক্ষীয় চাপের কাছে নতি স্বীকার করবে না, একদম মাঝপথে থেকে তাদের দায়িত্ব পালন করবে। ডক্টর আব্দুল আলিম এবং নাসিরউদ্দিন এলান, আজকে আমরা এখানেই শেষ করছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। জনাব নুরুল হুদা, আপনাকেও ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের সংলাপ প্রতিদিনের আয়োজন। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।